দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে আমরা এখন আলোচনা করব ভাষা, যেটা দ্বিতীয় বই রয়েছে তার মোটামুটি সম্ভবত 60 পাতা থেকে এই অংশটা শুরু হচ্ছে। তো ভাষা বলতে আমরা কি বুঝি খুব বিস্তারে যাব না। আমরা বরাবর যেটা জেনে এসেছি, আমরা যার মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করি, তো সেটাই হচ্ছে ভাষা। ভাষা এমন একটা জিনিস যার মাধ্যমে আমি যেমন আমার ভাবটা প্রকাশ করি, আমার সামনে যে রয়েছে সে কিন্তু আমার মনের ভাবটা সম্পূর্ণরূপে বুঝতেও পারে। অর্থাৎ ভাষা হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগের মাধ্যম। আজকে সারা পৃথিবীতে কত হাজার ভাষা যে আছে আমরা কিন্তু জানি না। প্রচুর ভাষা, আমাদের ভারতবর্ষেই ভাষার সংখ্যা গুণে শেষ করা যাবে না। স্বাভাবিকভাবেই জ্ঞানের একটা ক্ষেত্র হিসেবে, বিদ্যা চর্চার একটা ক্ষেত্র হিসেবে ভাষার একটা গুরুত্ব আছে। তো এই যে কমিউনিকেশন বা যোগাযোগের উপায় যে ভাষা, সেই ভাষাকে নিয়ে বিজ্ঞানের যে শাখায় চর্চা করা হয় সেই শাখাটাকে বলা হচ্ছে ভাষা বিজ্ঞান। আমরা পদার্থবিজ্ঞান, জীবন বিজ্ঞান ইত্যাদি আমরা মাধ্যমিক অবধি পড়েছি, পরবর্তীকালে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি বিজ্ঞান এগুলোও পড়েছি, মানে এদের নাম শুনেছি। তো ঠিক সেই রকমই ভাষা বিজ্ঞান হচ্ছে একটা বিজ্ঞান, অর্থাৎ বিদ্যা চর্চার একটা বিশেষ ক্ষেত্র। তো আমরা ভাষা বিজ্ঞান কাকে বলবো? বিজ্ঞান বলতে আমরা যেটা বুঝি বিশেষ জ্ঞান, এটা বিজ্ঞান। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে বিজ্ঞান একটা বিশেষ পদ্ধতি অনুসরণ করে চলে। তো যারা বিদ্যা চর্চার যে শাখাটা সেই পদ্ধতি অনুসরণ করে চলবে তাকেই আমরা বিজ্ঞান বলবো। এখন আমি এদিকে পদার্থবিজ্ঞান, জীবন বিজ্ঞান, ওদিকে অর্থনীতি বিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান এইসব বিষয় নিয়ে যেটুকু চর্চা করেছি তাতে দেখেছি বিজ্ঞানকে মোটামুটি দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিশুদ্ধ বিজ্ঞান, একটা সামাজিক বিজ্ঞান, পিওর সায়েন্স আর সোশ্যাল সায়েন্স। পিওর সায়েন্সে যে জিনিসটা দেখা যায় তাদের নীতি হচ্ছে পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত। এটা বরাবর পড়ে এসেছি। পরীক্ষা করা হবে, পরীক্ষার পর তার ফলটাকে পর্যালোচনা করা হবে, পর্যবেক্ষণ করে পর্যালোচনা করা হবে, তারপর একটা সিদ্ধান্তে আসা হবে। আর সোশ্যাল সায়েন্সের ব্যাপারটা হচ্ছে আগে পর্যবেক্ষণ, তারপরে পরীক্ষা, তারপরে সিদ্ধান্ত। আগে দেখা হবে, তারপরে সেই বিষয়টাকে নিয়ে পরীক্ষা করা হবে, তারপর একটা সিদ্ধান্তে আসা হবে। তো এটা আমার যেটা মনে হয়েছে যে বিশুদ্ধ বিজ্ঞানের সঙ্গে সামাজিক বিজ্ঞানের এটা একটা সম্পর্ক, এটা একটা পার্থক্য। তো সে যাই হোক, এখন বিজ্ঞানের তাহলে তিনটে জিনিস কিন্তু মূল। এক হচ্ছে পরীক্ষা এবং পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত। তো যে বিদ্যাচর্চার যে শাখাটা এই তিনটে জিনিস অনুসরণ করে তাকে আমরা বিজ্ঞান বলবো। এখন ভাষা আর বিজ্ঞান এই দুটো শব্দ নিয়ে তৈরি হয়েছে ভাষা বিজ্ঞান। অর্থাৎ ভাষার বিভিন্ন দিক নিয়ে পরীক্ষা, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত, অথবা পর্যবেক্ষণ, পরীক্ষা এবং সিদ্ধান্ত এর মাধ্যমে যে চর্চা করা হয়, যে গবেষণা করা হয়, নতুন নতুন তথ্য আবিষ্কার করা হয়, সেই শাখাটাকেই আমরা বলবো ভাষা বিজ্ঞান। এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে, এক কথায় যদি বলি তাহলে ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত যে চর্চা সেটাকেই বলা হচ্ছে ভাষা বিজ্ঞান।
ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য কী? কেন ভাষাবিজ্ঞান চর্চা করতে হয়? কেন আমরা দ্বাদশ শ্রেণীতে ভাষাবিজ্ঞান পড়ব? কেন আমরা এর পরে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে বাংলা নিয়ে পড়তে গেলে আমরা ভাষাবিজ্ঞান পড়ব? এটার কারণটা কি? কারণটা হচ্ছে ভাষাবিজ্ঞানের একটা উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্যটা সুনির্দিষ্ট। সেই উদ্দেশ্যটা কি না, ভাষার গঠন বিশ্লেষণ, ভাষার প্রকৃতি বিশ্লেষণ এবং ভাষার কার্যপদ্ধতির বিশ্লেষণ। তাহলে ভাষার গঠন, প্রকৃতি এবং কার্যপদ্ধতির বিশ্লেষণই হচ্ছে ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য। তো অন্যান্য বিজ্ঞানের মতোই ভাষাবিজ্ঞানও প্রতিদিন নতুন নতুন তথ্য আবিষ্কার করে এবং ভাষাবিজ্ঞানের পূর্বে যে আবিষ্কৃত সিদ্ধান্ত সেগুলোর অনেক ক্ষেত্রে পরিবর্তন ঘটে এবং সব মিলিয়ে ভাষাবিজ্ঞানের অগ্রগতি ঘটে। আমরা বিজ্ঞানের ক্ষেত্রেও দেখেছি যে কালকে যেটা ভাবছিলাম সঠিক, বিজ্ঞান কালকে যেটাকে সঠিক বলছিল, বিজ্ঞানের আজকে এমন উন্নতি হয়েছে যে কালকের সঠিকটা আজকে বেঠিক হিসেবে প্রমাণিত হচ্ছে এবং আরও সঠিক কিছু তথ্য আবিষ্কার হচ্ছে। যেমন ধরো, জগদীশচন্দ্র বসু এবং মার্কনির আগে বিজ্ঞানে এটাই সত্য ছিল যে কোনো বৈদ্যুতিক তরঙ্গ পাঠাতে গেলে আমাদের তারের সাহায্য দরকার হয়, কিন্তু তখনও পর্যন্ত সেটাই সত্যি। কিন্তু জগদীশচন্দ্র বসু আমাদের ভারতবর্ষে এবং ইতালিতে মার্কনি, তারা গবেষণা করে প্রমাণ করলেন যে না, তারের মাধ্যম ছাড়াও বেতারের মাধ্যমেও আমাদের যোগাযোগের জন্য তড়িৎচুম্বকীয় তরঙ্গ পাঠানো সম্ভব। তো পরবর্তীকালে আমরা দেখলাম তাদের গবেষণার উপরে ভিত্তি করে রেডিও আবিষ্কার হলো। তো তখন আমরা সাধারণ মানুষও বুঝতে পারলাম যে তারের সাহায্য ছাড়াও এক জায়গা থেকে আরেক জায়গায় বার্তা পাঠানো সম্ভব। এবং বিজ্ঞানের যখন আরও অগ্রগতি হলো, আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকের হাতে হাতে মোবাইল, এক জায়গা থেকে আরেক জায়গায় বার্তা পাঠানোর জন্য কোনো তারের প্রয়োজনই হচ্ছে না। ঠিক তেমনি ছবিকে যে কোনো দিন বিনা তারে পাঠানো সম্ভব, এটা আমরা বিজ্ঞান একটা সময় টিভি আবিষ্কার হওয়ার আগে পর্যন্ত বিজ্ঞান বিশ্বাস করত যে না, এটা সম্ভব নয়। পরবর্তীকালে যখন টিভি আবিষ্কার হলো, তখন আমরা দেখতে পেলাম যে হ্যাঁ, তার ছাড়াও ছবি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো সম্ভব হয়। তো বিজ্ঞানের সিদ্ধান্তের প্রতিনিয়ত পরিবর্তন হতে পারে। ঠিক তেমনি ভাষাবিজ্ঞান যেহেতু বিজ্ঞান, সেহেতু ভাষাবিজ্ঞানের সিদ্ধান্ত প্রতিনিয়ত পরিশীলিত হতে পারে, পরিবর্তিত হতেও পারে। তো সেই জন্যেই বলা হচ্ছে অন্যান্য বিজ্ঞানের মতো ভাষাবিজ্ঞানও প্রতিদিন নতুন নতুন তথ্য আবিষ্কার করে, পরিবর্তিত হয় এবং উন্নতি করে। তো আমরা যেটা একটু আগে চর্চা করছিলাম যে ভাষাবিজ্ঞান বিজ্ঞানসম্মত পদ্ধতিতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষার গঠন, প্রকৃতি ইত্যাদি চর্চা করে। তো ভাষাবিজ্ঞানের এই বৈজ্ঞানিক পদ্ধতিটা কী রকম, এটা আমাদের জানা দরকার। তো ভাষাবিজ্ঞানের যে বৈজ্ঞানিক পদ্ধতি, তার প্রথম ধাপটা হচ্ছে তথ্য সংগ্রহ এবং নথিভুক্তিকরণ, ডাটা কালেকশন। আগে তথ্য সংগ্রহ করব। কি বিষয়ক তথ্য? যে তথ্যগুলো সংগ্রহ করলে আমার ভাষাবিজ্ঞানের কোনো একটা বিশেষ বিষয়ের উপরে আমি কিছু নূতন জানতে পারবো। তো সেই জন্যে সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে ফার্স্ট।
এবং তথ্য সংগ্রহ করার পর সেগুলো রেকর্ড করতে হবে, নথিভুক্ত করতে হবে, অর্থাৎ সেগুলোকে লিখিতভাবে, যেটাকে ওয়েল অ্যারেঞ্জড বলে, মানে সঠিক নিয়মে তাকে লিখতে হবে, লিপিবদ্ধ করতে হবে। তাহলে প্রথম ধাপ হচ্ছে তথ্য সংগ্রহ এবং তাকে সঠিকভাবে লিখে রাখা। দ্বিতীয় ধাপে আসছে সেই যে তথ্য সংগ্রহ করলাম সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করলাম এবং তথ্য বিশ্লেষণ করার পর যে মূল বিন্দুগুলো পাওয়া গেল, যেগুলোকে তোমরা বলো পয়েন্টস, সেই পয়েন্টসগুলোকে বর্ণনা করতে হবে। সেটাও খাতায় কলমে হবে, বর্ণনা হবে। এই বর্ণনাটা বলা হচ্ছে বস্তুনিষ্ঠ বর্ণনা, ব্যক্তিনিষ্ঠ নয়। আমার ব্যক্তিগত চিন্তাভাবনা বা আমার ব্যক্তিগত ধারণা সেখানে তার প্রতিফলন ঘটবে না। যা পেয়েছি, যেমন পেয়েছি সেটাই লিখতে হবে। এবং হয়তো এমন তথ্য পেলাম যেটা আমি নিজে বিশ্বাস করি না, সেটাও লিখতে হবে। অর্থাৎ দ্বিতীয় ধাপে যেটা করতে হবে, প্রথম ধাপে তো হয়ে গেল তথ্য সংগ্রহ এবং সঠিকভাবে তার নথিভুক্তিকরণ। দ্বিতীয় ধাপে হলো আমাকে যেটা করতে হচ্ছে তথ্য বিশ্লেষণ করতে হবে এবং সেখান থেকে যা পেলাম সেটা আমাকে একেবারে বস্তুনিষ্ঠভাবে বর্ণনা করতে হবে। আমার ধ্যান ধারণার সঙ্গে সেটা মিলছে কি না সেটা কোনো বিষয় নয়, আমাকে ওইভাবেই লিখতে হবে যেমন পেয়েছি সেভাবে। তৃতীয় ধাপে হচ্ছে সাধারণীকরণ বা জেনারেলাইজেশন। যে এই যে তথ্য বিশ্লেষণ করে আমি যেটা পেলাম, এদের মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য ফুটে উঠছে কি না, তথ্যগুলোর মধ্যে কোনো একটা সূত্র আমি খুঁজে পাচ্ছি কি না, যে এটা হয় বা এভাবে হয় বা এরকমভাবে হতে পারে, এরকম কোনো বিষয় এই সমস্ত তথ্যের মধ্যে কমন বা সাধারণ কি না। সমস্ত তথ্যের মধ্যে কমন না হলেও চলবে, অধিকাংশ তথ্যের মধ্যে কমন কি না, এটার নাম হচ্ছে সাধারণীকরণ। এরপর হচ্ছে অনুমান। এই যে তাদের মধ্যে যে সাধারণ বৈশিষ্ট্যটা খুঁজে পেলাম, আমি ধরে নেব যে এই সত্যটা সর্বক্ষেত্রেই অনুসৃত হয়, এই তথ্যটা সর্বক্ষেত্রেই অনুসৃত হয়, এটা আমি ধরে নিলাম। কেন ধরে নিলাম? কারণ আমি যে তথ্যগুলো সংগ্রহ করেছি তাদেরকে যে বিশ্লেষণ করেছি, বিশ্লেষণের পরে আমি এটা খুঁজে পেলাম যে এরকম হয়। তো সেই কারণে আমি ধরে নেব যে হ্যাঁ এই রকমই হয়, যেহেতু আমার আহরিত তথ্যে এগুলো হয়েছে, অতএব সব ক্ষেত্রেই এটা হয়, এটা আমি ধরে নেব। কিন্তু আমার ধরে নেওয়াটাই তো আর সত্য নয়। কাজেই আমি যেটা ধরে নিলাম এটাকে বলা হচ্ছে অনুমান, অর্থাৎ আমাকে অনুমান করতে হবে। বা এটার আরেক নাম হচ্ছে প্রকল্প। এটাকে ইংরেজিতে বলা হয় হাইপোথিসিস। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা পড়েছিলাম অ্যাভোগাড্রো প্রকল্প। কারণ কি, অ্যাভোগাড্রো ওটা অনুমান করেছিলেন, পদার্থবিজ্ঞানে পড়েছিলাম। এখন তোমরা পড়বে অ্যাভোগাড্রো সূত্র। কেন অ্যাভোগাড্রো প্রকল্প আমরা পড়তাম, তোমরা অ্যাভোগাড্রো সূত্র কেন পড়ছো, এটা এরপরে আসছে। তো এই যে আমি যে সত্যটা আমার চোখে ধরা পড়ল সেটা আমি সত্য হিসেবে ধরে নিলাম, এটা হলো আমার অনুমান। এবার পঞ্চম ধাপে আসছে অনুমান যাচাই এবং সূত্র প্রতিষ্ঠা। তাহলে আমার যে অনুমান, আমি যেটাকে সত্য বলে ধরেছি, এটা সত্যিই সত্য কি না, প্রকৃতই এটা সত্য কি না, এটা জানার জন্যে আমাকে যাচাই করতে হবে। তখন আমি আরও অনেকগুলো ক্ষেত্রে এরকম তথ্য সংগ্রহ করে, আমি তথ্য বিশ্লেষণ করে আমি দেখব যে আমি যে সত্যটা সত্য বলে মনে করছি সেটাই সমস্ত ক্ষেত্রে প্রযুক্ত হচ্ছে কি না।
তো যখন দেখা যাবে যে হ্যাঁ সমস্ত ক্ষেত্রেই প্রযুক্ত হচ্ছে, তখন আমি এটা বলতে পারবো যে হ্যাঁ এটাই সত্য। তখন আমি যেটা লিখছি সেটা হচ্ছে সূত্র, মানে তখন আমি একটি সূত্র আবিষ্কার করলাম, এবং এই সূত্রটি কিন্তু তখন সর্বজন স্বীকৃত হবে। কারণ আমি গবেষণা করে, আমি চর্চা করে দেখলাম যে আমার যেটা অনুমান ছিল সেটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে, অতএব এটাই সত্য, তাই এটা সূত্র। এবার কেন এটা সর্বজন স্বীকৃত হবে? কারণ এই সূত্রটা যে কেউ প্রয়োগ করে দেখবে সে কিন্তু ওই একই ফলাফল পাবে, তখন সেটা ভাষাবিজ্ঞানে একটা সূত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে বা স্বীকৃত হবে। যেটা বলছিলাম, অ্যাভোগাড্রো প্রকল্প যখন আমরা পড়েছিলাম তখনও পর্যন্ত আমাদের পাঠ্য বইয়ে এটা আসেনি যে অ্যাভোগাড্রোর প্রকল্প নিয়ে গবেষণা করা হয়েছে এবং গবেষণা করার পরে সর্বক্ষেত্রেই এটা প্রমাণ হয়েছে যে হ্যাঁ অ্যাভোগাড্রো যে অনুমানটা করেছিলেন সেটা সত্য। তো যখন এটা সর্বক্ষেত্রেই সত্য হিসেবে প্রমাণিত হলো, তখন প্রকল্প থেকে সেটা হয়ে গেল সূত্র, এবং সেই জন্যই তোমরা অ্যাভোগাড্রো সূত্র পড়ছো পদার্থবিজ্ঞানে। তো যাই হোক, এটাই হচ্ছে ভাষাবিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতি। এইভাবে ভাষাবিজ্ঞান এগিয়ে যায়। আর আমি যদি এই পদ্ধতিটা না মানি, তাহলে আমি যাই বলি না কেন সেটা বিজ্ঞানের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না। তাই তোমরা যারা পরবর্তীকালে বড় হয়ে ভাষাবিজ্ঞান চর্চা করবে, তাদেরকে মনে রাখতে হবে যে তোমাদের এই গবেষণার সময় এই যে বৈজ্ঞানিক পদ্ধতির 5টা ধাপ, এটা তোমাদেরকে প্রয়োগ করতে হবে, সেই পথে তোমাদেরকে এগোতে হবে। আর যারা বড় হয়ে এই বিষয়ে গবেষণা করবে না, তাদের তো পরীক্ষাটা দিতে হবে উচ্চ মাধ্যমিক, সেই জন্যে তোমাদেরকে এই 5টা ধাপ মনে রাখতে হবে। এরপর এই যে ভাষা বিজ্ঞান যে ভাষা নিয়ে চর্চা করে, এই ভাষা কোন ভাষা? এটা কি মুখের ভাষা নাকি এটা সাহিত্যের ভাষা? তো সেখানে স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে সাহিত্যের ভাষার ব্যাপ্তি তো অনেক ব্যাপক। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সারা ভারতবর্ষের মানুষ পড়েন, এবং সারা ভারতবর্ষ নয়, ভারতের বাইরেও প্রচুর দেশে রবীন্দ্র সাহিত্যের কদর আছে। শরৎ সাহিত্য, শিক্ষিত বাঙালি শরৎচন্দ্রের রচনা পড়েননি এরকম দেখতে পাবে না। তো স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে যেহেতু সাহিত্যিক ভাষার ব্যাপ্তি ব্যাপক, সেই কারণে ভাষাবিজ্ঞান সাহিত্যের ভাষার উপরে অর্থাৎ লিখিত ভাষার উপরে বেশি গুরুত্ব দেয়, এটা মনে হতে পারে। কিন্তু বাস্তবটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। ভাষাবিজ্ঞান লিখিত ভাষার উপরে গুরুত্ব দেয় না, ভাষাবিজ্ঞান মৌখিক ভাষার উপরে গুরুত্ব দেয়। তাহলে এটা ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। ভাষাবিজ্ঞান যে ভাষার চর্চা করে সেই ভাষাটা হচ্ছে মানুষের মুখের ভাষা। তো ভাষাবিজ্ঞান শুধুমাত্র মানুষের মুখের ভাষা নিয়ে আলোচনা করে। কেন করে? কারণ লেখা অনেক পরে এসেছে, কথা অনেক আগে এসেছে। আমরা যদি মানব সভ্যতার বিবর্তন লক্ষ্য করি, তাহলে দেখব মানুষ প্রথম কথা বলতে শিখেছে, এবং কয়েক হাজার বছর ধরে মানুষ কথা বলেছে, লিখেনি। প্রথম দিকে ভাষা ছিল অত্যন্ত একেবারেই অসংগঠিত, কিছু মাত্র শব্দ, সেই শব্দগুলোর অর্থ হয়তো এখন আমরা খুঁজে পাব না। তো প্রথমে কিছু এরকম শব্দ দিয়ে নিজেদের মধ্যে মনের ভাব প্রকাশ করত। এটাই কয়েক হাজার বছর লেগে গেছে বিবর্তন হতে হতে কিছু বাক্য তৈরি, বাক্য গঠন করা, তারপরে সেই সব বাক্যের সংযোগে
আমরা আজকে যেভাবে মনের ভাবটা প্রকাশ করি, তোমাকে গরু সম্বন্ধে রচনা লিখতে বললে তুমি টেনে একেবারে 20 লাইন 25 লাইন লিখে দিতে পারছ। ভাষাটা যে এই জায়গায় এসে পৌঁছেছে কয়েক হাজার বছর সময় লেগেছে। এইবার মৌখিক ভাষার বহু পরে ভাষার লিখিত রূপ এসেছে। মানুষ যখন চিন্তা করেছে যে কথা বললাম আর সঙ্গে সঙ্গেই তো এটা শেষ হয়ে গেল, এটাকে স্থায়ী রূপ দিতে হবে, তো স্থায়ী রূপ দেওয়ার জন্যে লেখা শুরু হয়েছে। আমরা প্রাচীন বিভিন্ন গুহাচিত্র দেখতে পাই, তো সেখানে মানুষ বিভিন্ন রকম সাংকেতিক ভাষায়, মানে তখনকার দিনে এই ভাষার মাধ্যমেই মানুষ একে অপরকে বোঝাতো, সেই ভাষায় তারা গুহাগাত্রে লিখতে শুরু করেছে। আরও অনেক অনেক বছর পরে আমরা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় শিলালিপি দেখছি, যেটাকে এখন শিলালেখও বলা হয়। অশোকের শিলালেখ তো খুব বিখ্যাত। কলিঙ্গরাজ খারভেলের শিলালেখ ইতিহাসের দৃষ্টিতে বেশ বিখ্যাত। তার মানে মূল কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে লেখার ভাষা এসেছে অনেক পরে, মৌখিক ভাষাটাই হচ্ছে প্রাচীন এবং মূল। তো সেই কারণেই ভাষাবিজ্ঞান যে মৌখিক ভাষাকে গুরুত্ব দেয়, এটা তার অন্যতম কারণ। দ্বিতীয় কারণ কি? দেখো, পৃথিবীর সব সুস্থ স্বাভাবিক মানুষ মুখে কথা বলে। যদি আমার ষড়যন্ত্রের কোনো জায়গায় কোনো সমস্যা না থাকে, আমি যদি মুখ বা বধির না হই, মুখ ও বধির, মুখ বা বধির নয়, মুখ ও বধির যদি না হই, তাহলে আমি কথা বলবই। তো ফলে পৃথিবীর সমস্ত মানুষ কথা বলে, সুস্থ স্বাভাবিক মানুষেরা, কিন্তু সবাই যে লিখতে জানে এমনটা তো নয়। তোমরা অনেকেই বাড়িতে দাদু ঠাকুমাকে জিজ্ঞাসা করবে তারা লিখতে জানেন কি না, দেখবে বহু ক্ষেত্রেই এই উত্তরটাই পাবে যে না, আমরা লিখতে জানি না। তারা নিরক্ষর ছিলেন। যদি তারা নিরক্ষর না থেকে থাকেন তাহলে জিজ্ঞেস করবে যে তোমার দাদু ঠাকুমা লিখতে জানতেন কি না, তখন দেখবে এটা অতি অবশ্যই পাবে যে হ্যাঁ, ঠাকুমা আমার লিখতে জানতেন না। তাহলে কি তিনি কথা বলতেন না? সংসারে সমস্ত কাজকর্ম করতেন, মানুষজনের সঙ্গে কথাবার্তা বলতেন, নিশ্চয়ই কথা বলতেন, বোবা তো আর ছিলেন না। তার মানে এখান থেকে যেটা প্রমাণ হচ্ছে যে প্রতিটি সুস্থ স্বাভাবিক মানুষ কথা বলেন, কিন্তু সবাই লিখতে জানেন না। এই সাক্ষরতা অভিযান শুরু হওয়ার আগে পর্যন্ত ভারতবর্ষের প্রচুর মানুষ, বিশেষত মহিলাদের ক্ষেত্রে, তারা লিখতেই জানতেন না। এখনও অনেককে দেখি তারা শুধু নামটা সই করতে পারেন, কিন্তু যদি কোনো কিছু লিখতে বলি লিখতে পারেন না। তো এখান থেকে যেটা আবার প্রমাণিত হচ্ছে যে মুখের ভাষা অনেক বেশি সহজলভ্য, কারণ মানুষকে কথা বলতে বললে তারা কথা বলবেন, কিন্তু লিখতে বললে অনেকেই লিখতে পারবেন না। সেই জন্যে ভাষাবিজ্ঞান মৌখিক ভাষাকে গুরুত্ব দেয়। 3 নম্বর হচ্ছে লিখিত ভাষার মধ্যে কিছু সীমাবদ্ধতা থাকে, সেটা কিন্তু মুখের ভাষার সম্পূর্ণ প্রকাশ নয়। আমরা যারা গ্রামাঞ্চলে থাকি আমরা এটা খুব ভালোভাবে অনুভব করি যে আমরা মুখে একরকমভাবে কথা বলি, কিন্তু সেইটাই যখন আমাদেরকে লিখতে হয় তখন আমরা একটু অন্যভাবে লিখি। একটু সহজ করে দিচ্ছি বিষয়টা একটা উদাহরণ দিয়ে। আমরা যখন মুখে কথা বলি নিজেদের মধ্যে, তখন আমার যে আঞ্চলিক উপভাষা, সেই উপভাষায় আমরা কথা বলি, কিন্তু যখন আমাকে লিখতে বলা হয় তখন যেটা মান্য চলিত বাংলা, যেটা রাঢ়ী ভাষাকে, রাঢ়ী উপভাষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, লেখার সময় আমরা কিন্তু সেই ভাষাতে লিখি। আমরা মুখে এমন সব শব্দ উচ্চারণ করি যেগুলোকে লেখার ভাষায় প্রকাশ করা যায় না। যেমন আমার এলাকায়
কলসিকে বলা হয় গৈরা। কি বললাম? গৈরা। এটা কিন্তু তুমি লিখতে পারবে না, বাংলায় এটা লেখা সম্ভব নয়। আমাদের বাঁকুড়া জেলার প্রচুর শব্দ আছে যেগুলোকে লেখার আকারে প্রকাশ করা সম্ভব নয়, ফলে এইটা হচ্ছে লিখিত ভাষার সীমাবদ্ধতা। সেই জন্যে মুখের ভাষাকে যে গুরুত্ব দেয়া হয়, এটা হচ্ছে তার তৃতীয় কারণ। তাহলে পরীক্ষায় যদি আসে যে ভাষাবিজ্ঞান চর্চার ক্ষেত্রে মুখের ভাষাকে কেন গুরুত্ব দেয়া হয়, তাহলে তোমাদেরকে এই 3টে পয়েন্ট লিখতে হবে। এরপর হচ্ছে ভাষাবিজ্ঞানের শাখা। প্রত্যেকটা বিজ্ঞানই একটু এগিয়ে গিয়ে কতগুলো শাখায় বিভক্ত হয়ে যায়। দেখবে একটা গাছ প্রথমে যখন উঠছে তখন তার একটাই কাণ্ড থাকছে, তারপর যখনই একটু সে বৃদ্ধিপ্রাপ্ত হলো তখন তার চারদিকে বিভিন্ন রকম শাখা প্রশাখা ছড়াতে থাকে। তো যে কোনো বিজ্ঞানই আমরা যখন প্রথম পড়তে শুরু করি তখন সেটাকে একটা বিজ্ঞান রূপে পড়ি, তারপর যত এগিয়ে যাই তত এর শাখা প্রশাখা বেরোতে শুরু করে। যেমন ধরো তোমরা মাধ্যমিকে পড়েছ ভৌত বিজ্ঞান, কেউ কেউ বলেন জড়বিজ্ঞান। তো এরপর যখন আমরা এই যে ভৌত বিজ্ঞান নিয়ে পড়ছি, ভৌত বিজ্ঞানের মধ্যে যেমন আমি দেখতে পাচ্ছি তাপের প্রসারণ, এই তাপের সঞ্চালন রয়েছে, ঠিক তেমনি অ্যাসিড রয়েছে, ক্ষার রয়েছে, এগুলোও রয়েছে। এরপরে যখন উচ্চ মাধ্যমিকে যাচ্ছ তখন দেখবে এই ভৌত বিজ্ঞানটাই দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এর দুটো শাখা, একটা হচ্ছে পদার্থবিজ্ঞান আর একটা হচ্ছে রসায়ন বিজ্ঞান। তারপরে আরেকটু এগিয়ে যাও, তখন দেখবে রসায়ন বিজ্ঞানেরও আবার দুটো শাখা হয়ে গেছে, একটা জৈব রসায়ন আর একটা অজৈব রসায়ন, অর্গ্যানিক কেমিস্ট্রি এবং ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। ঠিক এইভাবে যত এগোবে তত একটা একটা করে শাখা তার তৈরি হবে। এটাকে বলা হয় স্পেশালাইজেশন, যে ওই বিজ্ঞানের একটা বিশেষ দিক। তো সেই রকম ভাষা বিজ্ঞানেরও একদম কয়েকটা বিশেষ দিক আছে যেগুলোকে বলা হয় ভাষা বিজ্ঞানের শাখা। প্রত্যেকটাই স্বাধীনভাবে আলোচনার যোগ্য, স্বাধীনভাবে চর্চার যোগ্য, স্বাধীনভাবে গবেষণার যোগ্য। তো ভাষা বিজ্ঞানের আমরা 3টে শাখা দেখতে পাই। একটা হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞান, দ্বিতীয় হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, আর তৃতীয় সেটা হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। তাহলে ভাষাবিজ্ঞানের শাখা কয়টি যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, সেক্ষেত্রে তোমাদেরকে লিখতে হবে তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। মোট ভাষাবিজ্ঞানের 3টি শাখা। তুলনামূলক ভাষাবিজ্ঞানটা কি? তুলনামূলক ভাষাবিজ্ঞানটা হচ্ছে একটা ভাষার সঙ্গে আরেকটা ভাষার বিভিন্ন বৈশিষ্ট্য সংক্রান্ত তুলনা। এই তুলনামূলক ভাষাবিজ্ঞান, এই শাখাটা সৃষ্টির পিছনে আমাদের ভারতবর্ষের এবং সংস্কৃত ভাষার একটা বিরাট বড় অবদান আছে। এই সংস্কৃত ভাষাটা ইউরোপীয় পণ্ডিতদের কাছে অচেনা থাকাকালীন তুলনামূলক ভাষাবিজ্ঞান নামে কোনো বস্তু ছিল না। পরবর্তীকালে স্যার উইলিয়াম জোন্স, যাকে আমরা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা হিসেবে জানি, স্যার উইলিয়াম জোন্স ভীষণ পণ্ডিত ছিলেন। তিনি ভারতবর্ষে এসে সংস্কৃত ভাষা শিখলেন এবং সংস্কৃত ভাষায় আমাদের যেসব শাস্ত্র গ্রন্থ আছে, সাহিত্য গ্রন্থ আছে, স্মৃতি শ্রুতি, এগুলো তিনি পাঠ করলেন। এবং অদ্ভুত ব্যাপার, তিনি একটা লক্ষ্য করে দেখলেন যে সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, ফার্সি, এই যে এতগুলো ভাষা গুরুত্বপূর্ণ ভাষা,
এবং দেখো একটা ভাষা থেকে আরেকটা ভাষার দূরত্ব কিন্তু অনেকটাই বেশি। সংস্কৃত আমাদের ভারতবর্ষে চর্চা হতো, আর গ্রিক ভাষা গ্রিসে চর্চা হতো। আর গ্রিস থেকে পারস্য যে ফার্সি ভাষা, পারস্য বলা হয়, পারস্যের এখন নাম ইরান। ফার্সি ভাষার সঙ্গে গ্রিস ভাষার মানুষের যোগাযোগের মাঝে অনেকখানি দূরত্ব। ল্যাটিনটা যদিও একদম মানে গ্রিক ভাষার পাশাপাশি অঞ্চলের, কিন্তু তাহলেও এই চারটে স্বয়ংসম্পূর্ণ ভাষা, এই ভাষাগুলো একটাই মূল ভাষা থেকে এসেছে। এটা স্যার উইলিয়াম জোন্স তিনি পড়াশোনা করতে করতে দেখলেন, কিভাবে তার মাথায় এলো যে একই ভাষা থেকে এসেছে। তো তিনি দেখলেন বহু শব্দ রয়েছে যেগুলো এই সমস্ত ভাষাতেই প্রায় একই রকম। তো তাহলে নিশ্চয়ই এদের মূল একটা কোনো ভাষা। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো পৃথিবীর অধিকাংশ ভাষায় মা শব্দটা, আমরা যেটাকে বলি মা, এই মাটা বোঝাতে গিয়ে ম অক্ষরটার ব্যবহার কিন্তু আছে, ম বর্ণটার ব্যবহার আছে। যেমন আমরা বলি মা, ইংরেজরা বলে মম, জার্মানরা বলে মাম্মি, হিন্দিভাষী যারা তারা বলে মাই, এরকম মটা আছেই। সংস্কৃতে বলে মাতৃ বা মাতা। এটাকে আরেকটুকু যদি নিখুঁতভাবে বলি, তাহলে সংস্কৃতে শব্দটা হচ্ছে মাতৃ। দেখো ম আছে, ত আছে, আর র উচ্চারণটা কিন্তু আছে, রিয়ের মধ্যে রয়ের উচ্চারণ থাকে। তাহলে ম, ত, র, এই তিনটে উচ্চারণ, এই তিনটে বর্ণ রয়েছে, তিনটে ধ্বনি রয়েছে আমাদের মাতৃ শব্দের মধ্যে। আবার ইংরেজরা এটাকেই বলছে মাদার। তাহলে ম, দ এবং র তিনটে ধ্বনি রয়েছে। দেখো ত বর্গেরই তৃতীয় বর্ণ দ। তাহলে সংস্কৃত মাতৃর সঙ্গে ইংরেজি মাদারের প্রায় হুবহু মিল রয়েছে। এটাই যখন আমি জার্মান ভাষায় বলছি তখন হয়ে যাচ্ছে মুটার। এর মধ্যে ম রয়েছে, ট রয়েছে, র রয়েছে। সংস্কৃতে ছিল ম, ত, র। জার্মানিতে কি রয়েছে? ম, ট, র। তাহলে ম এবং র রয়েছে। তটা তালব্য বর্ণ ছিল, সেটা তার মূর্ধন্য ভবন হয়ে ট হয়ে গেছে। তটা ত বর্গের প্রথম বর্ণ, টটা ট বর্গের প্রথম বর্ণ, অর্থাৎ প্রথম বর্ণটা শুধু তার মূর্ধন্য ভবন হয়েছে। তাহলে এরকমভাবে এত মিল দেখার পরে তিনি মানে স্যার উইলিয়াম জোন্স প্রমাণ করলেন যে সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, ফার্সি ইত্যাদি বিশ্বের যে সমৃদ্ধ ভাষাগুলো, এগুলো সবই একই ভাষা থেকে এসেছে। কিন্তু কোন ভাষা থেকে এসেছে সেই ভাষায় আজকাল কেউ কথাও বলে না, সেই ভাষার কোনো লিখিত প্রমাণও নেই। কিন্তু একটা তো কোনো ভাষা থেকে এসেছে। তখন এই যে গ্রিক, ল্যাটিন, সংস্কৃত, ফার্সি ইত্যাদি ভাষার যে বৈশিষ্ট্যগুলো মানে সবার একই রকম, সেইগুলোকে নিয়ে একটা ভাষার কল্পনা করা হলো, একটা কৃত্রিম ভাষার অবয়ব তৈরি করা হলো, যেটাকে বলছি কাল্পনিক ভাষা। এবং সেই ভাষাটার নাম দেয়া হলো ইন্দো ইউরোপীয় ভাষা। তবে একটা কথা বলি, যদিও এখানে ইন্দো ইউরোপীয় ভাষা বলছো, কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষা বলে কোনো ভাষা আজ ছিল বলে আমার জানা নেই। আমরা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর মধ্যে এইসব ভাষাগুলোকে পাই। যাই হোক, সেটার নাম দিয়েছিলেন তিনি, নাম দিয়েছিলেন ইন্দো ইউরোপীয় ভাষা। আবার পরবর্তীকালে এটাকে আরেকটুকু পিছিয়ে গিয়ে এখন অনেকে বলছেন প্রোটো ইন্দো ইউরোপিয়ান ভাষা, মানে আরও একটু পিছনে এগিয়ে দিচ্ছেন।
মানে প্রত্ন ইন্দো ইউরোপীয় ভাষা। তো এই যে এই বিষয়টা বলছেন, এই জায়গায় আমার একটা ব্যক্তিগত ধারণা আছে, তোমরা পরীক্ষায় এটা লিখবে না, কারণ লিখলে পরে আমি যেটা বলছি এখন লিখলে পরে নাম্বার পাবে না। ঘটনাটা হচ্ছে এই যে কাল্পনিক ভাষা, ইন্দো ইউরোপীয় ভাষা বা প্রোটো ইন্দো ইউরোপীয় ভাষা, এটা কল্পনা করার প্রয়োজন হলো কেন, যখন চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি একটা ভাষা রয়েছে যেটাকে আমরা মূল হিসেবে ধরতে পারি, কিন্তু সেটা না করে আমরা কেন ইন্দো ইউরোপীয় ভাষা এরকম কল্পনা জোন্সকে করতে দেখলাম এবং সারা পৃথিবীর পণ্ডিতেরা সেটা মেনেও নিল? এর কারণটা কি? এর কারণের পিছনে রয়েছে একটি বিতর্কিত তত্ত্ব, যে তত্ত্বটা একটা সময় ধ্রুব সত্য বলে মনে করা হতো, এখন কিন্তু সেটা আর ধ্রুব সত্য বলে মনে করা হয় না। সেই তত্ত্বটা কি না, অ্যারিয়ান ইনভেশন থিওরি, আর্য আক্রমণ তত্ত্ব। কিছু বিদেশি ঐতিহাসিক এবং তাদের সাথে সাথে তাদের সুরে সুর মিলিয়ে কিছু আমাদের এই দেশীয় ঐতিহাসিকেরাও তারা বলতে শুরু করেছিলেন যে আর্যরা ভারতবর্ষের বাইরে থেকে এসেছে। কোথা থেকে এসেছে না, এশিয়া মাইনর থেকে এসেছে, এবং তাদের আক্রমণে হরপ্পা সভ্যতা নাকি ধ্বংস হয়েছিল। পরবর্তীকালে যখন এটা প্রমাণ হলো যে না, হরপ্পা সভ্যতা আর্যদের আক্রমণে ধ্বংস হয়নি, তখন অ্যারিয়ান ইনভেশন থিওরি, আর্য আক্রমণ তত্ত্বটাকে একটু পরিবর্তিত করে দেয়া হলো। কি বলা হলো? অ্যারিয়ান মাইগ্রেশন থিওরি, যে আর্য অভিবাসন তত্ত্ব। হ্যাঁ, তারা ধ্বংস করেনি ঠিক আছে, কিন্তু তারা এশিয়া মাইনর থেকে এসেছিল। তার মানে এশিয়া মাইনরে আর্য নামক জাতিগোষ্ঠী বসবাস করত, তারা সেখান থেকে ভারতবর্ষে এসেছিল, সেখান থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। এই তত্ত্বটা কিন্তু এখনো পর্যন্ত বাজারে চলছে, কিন্তু এটাকে চ্যালেঞ্জ করেছেন বহু পণ্ডিত। তারা প্রমাণ করেছেন যে না, আর্যরা ভারতবর্ষের বাইরে থেকে আসেনি, অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্বে আসেনি, বরং পূর্ব থেকে পশ্চিমে তাদের মাইগ্রেশন হয়েছে। অর্থাৎ আর্যদের আদি নিবাস ছিল সপ্ত সিন্ধু অঞ্চলে, আমাদের এই ভারতবর্ষে। সেখান থেকে ধীরে ধীরে তারা পশ্চিম দিকে ছড়িয়ে পড়েছে। এটা হতে পারে। তো আমাদের এখনো কলোনিয়াল হ্যাংওভার কাটেনি, কাজেই বিদেশের পণ্ডিতরা যা বলবেন, বিদেশি পণ্ডিতেরা যা বলবেন, সেটাই আমাদের চোখে ধ্রুব সত্য। রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ না পেলে তাকে আমরা আদৌ বিশ্বকবি বলে মানতাম কি না আমার সন্দেহ আছে। কারণ রবীন্দ্রনাথ যে খ্যাতিটা পেয়েছেন সাহিত্যিক হিসেবে, মানে মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এরাও এমন সব সাহিত্য সৃষ্টি করেছেন, নোবেল পেতে পারতেন তারা। দুর্ভাগ্যজনকভাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তো দুর্ভাগ্যজনকভাবে তারা নোবেল পাননি, ফলে আমরা তাদেরকে ততটা খাতির যত্ন করি না। তো এটাকে বলা হচ্ছে কলোনিয়াল হ্যাংওভার। দীর্ঘদিন বিদেশি শাসনে থাকার ফলে আমাদের মনের মধ্যে ওই একটা দাসত্ব ভাব যে তৈরি হয়েছে, বিদেশিরা যা বলবে সেটাই ঠিক, আমরা যেটা বলবো, আমাদের পণ্ডিতেরা যেটা বলবে সেটা যতক্ষণ পর্যন্ত না বিদেশের পণ্ডিতেরা সার্টিফাই করবে ততক্ষণ পর্যন্ত সেটাকে বিশ্বাস করা যাবে না। এই জন্য শ্রীনিবাস রামানুজনের মতো এত বড় প্রতিভাধর গণিতজ্ঞ, তাকেও আমরা মনে রাখিনি, তার সম্বন্ধে আমরা চর্চা করিনি। সত্যেন্দ্রনাথ বসু, যিনি আইনস্টাইনকে সরাসরি চিঠি লিখে তার গবেষণার একটা জায়গায় দিকে দৃষ্টি আকর্ষণ করেছিলেন, পরবর্তীকালে আইনস্টাইন তার তত্ত্বকে সংশোধন করে বোস আইনস্টাইন থিওরি, যেটাকে বলা হচ্ছিল আইনস্টাইন থিওরি, তো সেটাকে আইনস্টাইনই নাম দিলেন পরে বোস আইনস্টাইন থিওরি, সত্যেন্দ্রনাথ বোসের নাম অনুসারে। যে সত্যেন্দ্রনাথ বসুর নাম অনুসারে বোসন কণা আবিষ্কার হয়েছে, আমরা কিন্তু সেই সত্যেন্দ্রনাথ বোসকে ততটা গুরুত্ব দিই না যতটা গুরুত্ব স্যার আইজাক নিউটনকে দিই, যতটা গুরুত্ব বিদেশের অন্যান্য
বৈজ্ঞানিকদের দিক, এটাকে বলা হয় কলোনিয়াল হ্যাংওভার। তো সেই জন্যে এখনও পর্যন্ত অধিকাংশই ওইটা ধরে রেখে দিয়েছে যে আর্যরা বাইরে থেকে এসেছিল ভারতবর্ষে। তো যেহেতু আর্যরা ভারতবর্ষের বাইরে থেকে এসেছিল, ওই জন্যেই বাইরে একটা ভাষা ছিল, সেই ভাষাটা এখানে ভারতবর্ষে আস্তে আস্তে সংস্কৃত ভাষায় পরিণত হয়েছে। কিন্তু এর সপক্ষে কোনো কংক্রিট এভিডেন্স, পাথুরে প্রমাণ নেই, কিছু লোকের অনুমান মাত্র। ঘুরে উল্টো যদি আমরা ইস্টওয়ার্ড, এই ওয়েস্টওয়ার্ড মাইগ্রেশন থিওরি ধরে যে ভারতবর্ষ থেকেই আর্য সভ্যতা সারা পৃথিবীতে ছড়িয়েছিল, তাহলে ব্যাপারটা কিন্তু খুব সহজেই সমাধান হয়ে যাবে। আধুনিক সমস্ত ইন্দো ইউরোপীয় ভাষাগুলো, সে ইংরেজি বলো, জার্মান বলো, ফরাসি বলো, সবেরই তখন মূল কিন্তু সংস্কৃত। এবং সংস্কৃত ভাষা, বিশেষ করে বেদের সংস্কৃত, কত বছরের প্রাচীন এটা কেউই জানেন না। তো এত প্রাচীন এবং সমৃদ্ধ ভাষা একটা থাকতেও আমাদের যে একটা কাল্পনিক ভাষার আশ্রয় নিতে হয়েছে, যার নাম দেয়া হয়েছিল ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, পরবর্তীকালে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজটা ঠিক স্যুট করছে না, অনেক ফাঁকি ধরা পড়ছে, তখন সেটাকে আরও পিছিয়ে করে দেওয়া হলো প্রত্ন ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ বা প্রোটো ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ। এই যে কাল্পনিক ভাষার সাহায্য নিতে হলো, এই কাল্পনিক ভাষার সাহায্য নিতে হতো না, আমরা পরিষ্কার বুঝতে পারতাম যে এই সমস্ত ভাষার, এই যে আধুনিক ভাষাগুলোর নাম করলাম, এদের উৎপত্তিস্থল একটাই, সেটা হচ্ছে সংস্কৃত। তো যাই হোক, এইটা লিখলে তোমরা পরীক্ষায় নাম্বার পাবে না, তোমাদেরকে লিখতেই হবে যে মূল ভাষাটা যে ভাষা থেকে এসেছে, এই ভাষাগুলো, সেই ভাষাটার নাম হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, ইন্দো ইউরোপীয় ভাষা, বা আরেকটুকু পিছিয়ে গিয়ে তোমরা বলতে পারো প্রোটো ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ বা প্রত্ন ইন্দো ইউরোপীয় ভাষা। এখন তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি? তুলনামূলক বিজ্ঞানের কাজ হচ্ছে ভাষাগুলির মধ্যে তুলনা করা। জার্মান ভাষার সঙ্গে বাংলা ভাষার কতটা সাদৃশ্য আছে, কতটা বৈসাদৃশ্য আছে, এই সাদৃশ্যের কারণ কি, এই বৈসাদৃশ্যের কারণ কি, তো ইত্যাদি বিষয় নিয়ে চর্চা করা। আমি তো শুধু বাংলা ভাষা, জার্মান ভাষা বললাম, দুটো ভাষা, যে কোনো দুটো ভাষার সঙ্গে, ভাষার মধ্যে পারস্পরিক তুলনা করে যে চর্চা করা হয়, এটাই হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজের ক্ষেত্র। এবং এরা কোন ভাষা থেকে এসেছে, মূল ভাষা কি ছিল, আজকে আমরা যখন বাংলা ভাষার ইতিহাসের দিকে তাকিয়ে দেখছি, আমরা বাংলা ভাষার সঙ্গে অসমীয়া ভাষার যদি তুলনা করি, তাহলে দেখতে পাবো প্রচুর শব্দ আছে যেগুলো অসমীয়া ভাষাতেও ব্যবহার হয়, বাংলা ভাষাতেও ব্যবহার হয়। ব্যাকরণের দিক থেকে বাক্য গঠনের ক্ষেত্রেও বাংলা ভাষার সঙ্গে অসমীয়া ভাষার মিল আছে। তো তখন এটা নিয়ে চর্চা করতে গিয়ে দেখা গেল যে আজ থেকে 1000 বছর আগে বাংলা ভাষা এবং অসমীয়া ভাষা একটাই ভাষা ছিল। পরবর্তীকালে বিবর্তনের মধ্য দিয়ে দুটো আলাদা আলাদা শাখা হয়ে গেছে। সেই যে মূল ভাষা যেটা ছিল, উৎস ভাষা, সেটাকে বলা যেতে পারে বঙ্গ অসমীয়া। এবং আরেকটু যদি পিছিয়ে যাই, তাহলে দেখব বঙ্গ অসমীয়া এই ভাষার সঙ্গে উড়িয়া ভাষার একটা যোগ ছিল। দেখবে উড়িয়া ভাষার সঙ্গেও আমাদের কিন্তু বাংলা এবং অসমীয়া ভাষার মিল আছে। যখন এবারে বঙ্গ অসমীয়া এবং উড়িয়া ভাষা এই দুটোকে নিয়ে চর্চা করছি, তখন আমরা দেখতে পাচ্ছি একটা সময় এদের একটাই উৎস ছিল, সেটা হচ্ছে এক ধরনের প্রাকৃত ভাষা, যে ভাষাটা আমাদের এদিকে চলতো। যাক, এই নিয়ে চর্চা করতে গিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তোমাদের ধৈর্য থাকবে না, তাই আজকে তুলনামূলক ভাষাবিজ্ঞান দিয়েই শেষ করছি। এরপর আমরা ঐতিহাসিক ভাষাবিজ্ঞান আর বর্ণনামূলক ভাষাবিজ্ঞান এটা পরের ভিডিওতে চর্চা করব।